এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সংসদে মুহিতের পাশে দাঁড়ালেন তোফায়েল, অর্থমন্ত্রীর বয়স নিয়ে প্রশ্ন তোলার তীব্র সমালোচনা। ঈদযাত্রার শুরুতেই বিভিন্ন মহাসড়কে যানজট, বেহাল রাস্তায় চলছে সংস্কার, যানবাহনের ধীর গতি। বাংলাদেশের মতামত পাঠানোর বিষয় ঈদ যাত্রা। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। সংসদে তোপের মুখে পড়া অর্থমন্ত্রীর পাশে দাঁড়ালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অর্থমন্ত্রী পদত্যাগের দাবি নাকচ করে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর আস্থা আছে মুহিতের উপর। সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আবুল মাল আব্দুল মুহিতের বয়স নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তোফায়েল আহমেদ। যারা চাকরি করেন, প্রস্তাবিত বাজেটে ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক ও বাড়তি ভ্যাট নিয়ে সংসদে গত কয়েকদিন ধরে তীব্র সমালোচনার মুখে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সরকারি দলের সংসদ সদস্যের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও জানিয়েছেন ক্ষোভ। অর্থমন্ত্রীর বয়স নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও কাজী ফিরোজ রশিদ। অনেক বছর তো বাজেট দিয়েছেন, আর কি দরকার? বিদায় নিন, আপনি মুক্তি দিন দেশের মানুষ, 16 কোটি মানুষকে। আপনি অর্থমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন সসম্মানে। এমন বাস্তবতায় বুধবারের অধিবেশনে অর্থমন্ত্রী পক্ষ নেন আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জাতীয় পার্টির 2 সংসদ সদস্যের বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। যে ভাষায় মাননীয় অর্থমন্ত্রীকে সমালোচনা করেছেন, আমি ব্যক্তিগতভাবে অন্তত জিয়াউদ্দিন বাবলুর কাছ থেকে এই ভাষা আশা করি নাই। আপনারা যখন বয়স নিয়ে কথা বলেন, আপনাদের যে নেতা হোসেন মোহাম্মদ এরশাদ, তার বয়সের কথা চিন্তা করেন না? যার নেতৃত্বে আপনি আপনার দল করেন, তার বয়স তো মাননীয় অর্থমন্ত্রী থেকে 5 বছর বেশি। তোফায়েল আহমেদ বলেন, মন্ত্রিসভার মতামতের ভিত্তিতেই বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। যেসব বিষয়ে আপত্তি এসেছে সে বিষয়ে প্রধানমন্ত্রী সমাধান দেবেন বলেও জানান তিনি। 28 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী তার সমাপনী ভাষণ দেবেন, বাজেটের উপরে সমাপনী ভাষণ দেবেন। সেই বাজেটে তিনি মাননীয় অর্থমন্ত্রীকে বলবেন যে আপনি এইটা করেন, এটা করেন, এটা করেন, এটা করেন। এবং আমার বিশ্বাস জন্মেছে যে এমনভাবে বাজেটটা অনুমোদিত হবে যে বাংলাদেশের মানুষ এই বাজেটকে শুধু প্রশংসা করবে না, বলবে যে এটা সকল আমলের থেকে শ্রেষ্ঠ বাজেট। ইফতার পার্টিতে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনাও করেন বাণিজ্যমন্ত্রী। অন্যদিকে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপি ততই ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে অংশগ্রহণ। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার দলীয় সংসদ সদস্যরাই সংসদটা আবার ইন্টারেস্টিং করে তুলছেন। আমি ভাবছিলাম যে কাজগুলো, যেই আলোচনাগুলো হয়তো ক্যাবিনেটেই করতে পারতেন ওনারা, খালি জাতীয় পার্টির সংসদ সদস্যরা থাকতেন না, সেটা এখন সংসদে আলোচনা হচ্ছে। অর্থমন্ত্রীর বয়স বেশি কি কম, উনি বাজেটে কোনগুলো ঠিক করেছেন, ঠিক করেন নাই, এই আলোচনাগুলো কি আসলে সংসদে খুব দরকার? না, তবে আমি আপনার প্রথম এই কথা যাওয়ার আগে আপনার প্রথম অংশের কথার সাথে আমি একমত যে সংসদটা অনেক ইন্টারেস্টিং হয়েছে। এই সংসদ ইন্টারেস্টিং হবে, আমি প্রতিদিন সকালে সংসদ দেখতে থাকবো, এত ইন্টারেস্ট নিয়ে সেরকম জাতীয় পার্টি অনেক চেষ্টা করেছিল। জাতীয় পার্টিটা অন্যদিকে ইন্টারেস্টিং হয়েছে, হাস্যকর অর্থে। কিন্তু এখন সংসদে আলোচনাটা ইন্টারেস্টিং। তবে আমি তোফায়েল আহমেদের সাথে একমত, বয়স নিয়ে যে কটাক্ষ বা বয়স নিয়ে যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আসলে না তোলা গেলেও যেত। তবে সরকার দলীয় সংসদ সদস্যরা কিন্তু মানুষ যেটি মনে করছে, এই অর্থমন্ত্রী যে আবগারি শুল্কের ব্যাপারে আসলে খুব সাংঘাতিক একটা পজিশন নিচ্ছেন। তিনি সিলেটিকে বলেছেন যে আবগারি শুল্ক থাকবেই, ওরকম একটি কথা যে বলে ফেলছেন, তার সেটা যে আসলে মানুষের চাওয়া না, সেটি তাকে বোঝানো। আর আরেকটি জিনিস, আমাদের কাছে একটি ইন্ডিকেশন মনে হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রীও হয়তো চাইছেন যে এই জিনিসগুলি আসলে তোফায়েল মুহিত সাহেব শুনুন, যেটি আবার তোফায়েল সাহেব আবার যেটি নাকচ করে দিলেন। তিনি মনে করেন যে আস্থা রয়েছে। সংসদের বিষয়টি নিয়ে যেটা বলছিলেন, আমার কাছে মনে হয় যে সরকার দলীয় সাংসদ যারা আছেন তারা যে আসলে মানুষ যেটি চায় সেটি নিয়ে কথা বলছেন, সেটি কিন্তু ক্যাবিনেটে আলোচনা হলে মানুষ জানতে পারতো না। সুতরাং মানুষকে জানানোর জন্য হলেও সেটা সংসদে আসলে ইচ্ছা করে। এবং পুরো ব্যাপারটি কিন্তু এখন ইন্টারেস্টিং। আমার এখন যতদিন সংসদ চলবে, আমি সকালবেলা ওটা সংসদ দেখবো যে আর কে নতুন করে। আজকে দেখলাম রাশেদ খান মেনন যখন বক্তৃতা দিচ্ছেন, অর্থমন্ত্রী প্রসঙ্গে যখন তিনি কথা বলছেন, জাতীয় পার্টির একজন এমপি, তার নাম এই মুহূর্তে বলে গেছি, তিনি যখন কথা বলছেন, তাদের কথা বলা
বলার মধ্যে অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে যেরকম বলা, সেটি অনেক দিন ধরে এই সংসদে আমরা আসলে অনুপস্থিত দেখছিলাম। হঠাৎ করে যেন একজোট হয়ে সবাই অর্থমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা শুরু আজকে করেছে। তোফায়েল আহমেদ যেভাবে জিনিসটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, এখন দেখা যাক। আমি 28 তারিখ আসলে আবার কে কথা বলে। 28 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলে সেটি দেখার জন্য আমি আসলে ওয়েট করছি। যাই হোক, অন্যান্য খবরগুলো জানিয়ে দিই। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের উপর হামলার অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আসম শহীদুল্লাহ কাউসার বিকেলে এই আদেশ দিয়েছেন। সকালে 26 জনের নাম উল্লেখ করে এবং আরও 30 জন এই ঘটনায় জড়িত অভিযোগ করে আদালতে মামলার আবেদন করেন আইনজীবী এনামুল হক। বিচারক বাদীর বক্তব্য শুনে মামলা গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন। মামলায় উল্লেখ করা হয়, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফখরুলের উপর হামলা চালায়। গত রোববার সকালে পাহাড় ধসে দুর্গত এলাকায় যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা করে দুর্বৃত্তরা। এতে মির্জা ফখরুল সহ আহত হন 6 জন। অনলাইন পত্রিকা, পত্রপত্রিকা, ভিডিও ফুটেজ সহ বিভিন্ন ছবি সেখান থেকে শনাক্ত করা হয়েছে আসামিদেরকে শনাক্ত করার পরে তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা নিতে আমাদের 2 দিন সময় লাগছে। এই কারণে মামলাটা করতে একটু বিলম্ব হইল এবং আজকে মামলা করছি। 26 জন আসামি, তাদের নাম ঠিকানা সহ আমরা দিয়েছি। এদিকে গুলশানের বাড়ি থেকে মওদুদ আহমেদকে উচ্ছেদের পর বাড়িটির দখল পেতে রাজুকে আবেদন করেছেন অস্ট্রিয়ার নাগরিক করিম ফ্রান্স সোলাইমান। ওই বাড়ির মূল মালিক ইনজে মারিয়া প্লাজের ছেলে হিসেবে নিজেকে দাবি করেছেন ফ্রান্স সোলাইমান। জাতীয় প্রেস ক্লাবে বিকেলে সংবাদ সম্মেলন করেন ফ্রান্স। তিনি জানান, বাড়িটি নিজের দখলে নিতে গত সোমবার তিনি রাজুকের কাছে আবেদন করেছেন। সংবাদ সম্মেলনে ফ্রান্স জানান, তার মা ছিলেন অস্ট্রিয়ার নাগরিক এবং বাবা মোহাম্মদ এহসান ছিলেন পাকিস্তানের নাগরিক। 1965 সালে ইনজে মারিয়া প্লাজের নামে বরাদ্দ হয় বাড়িটি। এরপর মুক্তিযুদ্ধের কিছু আগে দেশ ছাড়েন তারা। পরে বাবা মা দুজনই মারা যান বলে জানান ফ্রান্স সোলাইমান। ফ্রান্স দাবি করেন, অস্ট্রিয়া দূতাবাসের মাধ্যমে আবেদনের পর ওই সম্পত্তি 1980 সালে মাকে ফেরত দিয়েছিল বাংলাদেশ সরকার। আমি মিসেস ইঙ্গে মারিয়া ফ্লাটজের একমাত্র সন্তান এবং উত্তরাধিকারী। বাংলাদেশের আইন অনুযায়ী এ জমির মূল মালিক আমি। তাই আমার মায়ের নামে থাকা গুলশানের বাড়িটি আমার নামে নামজারি করে মালিকানা ও দখল হস্তান্তরের জন্য রাজুকের কাছে দাবি জানাচ্ছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এবার ঈদ যাত্রায় ভোগান্তি প্রায় নিশ্চিত। 75 কিলোমিটার মহাসড়কে প্রায় পুরোটাই খানাখন্দে ভরা, প্রায় বিকল হচ্ছে গাড়ি, তৈরি হচ্ছে যানজট। তবে কর্তৃপক্ষের দাবি, ঈদের আগেই সড়ক সংস্কারের কাজ শেষ হবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের স্বাভাবিক সময় যানজট লেগে থাকে। এমনিতেই ভাঙা রাস্তা, তার উপর বৃষ্টিতে ক্ষতি হয়েছে আরেক দফা। এর মধ্যে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ তৈরি হলে অবস্থা আরও নাজুক হবে সহজেই বোঝা যাচ্ছে। উত্তরবঙ্গের 18টি সহ 23টি জেলার মানুষ এই মহাসড়কটি ব্যবহার করে। সাধারণ সময়ে 8 থেকে 10 হাজার যানবাহন চলাচল করলেও ঈদের সময় তা বেড়ে যায় কয়েক গুণ। এই বৃষ্টিতে রোডে অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে, এগুলোর কারণে আরো বেশি যানজট হচ্ছে। যদি ভাঙ্গা না থাকে, দ্রুত গতিতে লোড ট্রাকগুলা মানে আস্তে আস্তে যায়, এর কারণে পিছনে অনেক গাড়ি জমা যায়। গাড়ি যদি টান দেয় ফাইসা পরে ওই গাড়িটাই জাম বাঁচাই দেয়, বুঝছেন? এই রাস্তাঘাটের জন্যই বেশি জামটা বাজে। সড়ক বিভাগের আশ্বাস, ঈদযাত্রা শুরুর আগেই পরিস্থিতির উন্নয়ন হবে। যেই বৃষ্টি সেরে যাবে তখন আমাদের অলরেডি প্লান্ট মেশিন বসানো আছে, ব্যাপক প্রোডাকশন আছে। এইটা 4-5 গাড়ি একসাথে আপনার পুরো রাস্তায় আর 5-6টা স্পটে এমনভাবে কাজ চলবে যে আপনাদের চোখের পলকে একদিনের ভিতরে পুরো রাস্তা ঠিক হয়ে যাবে। পুলিশ জানিয়েছে, যানজট এড়াতে স্পর্শকাতর পয়েন্টগুলোতে বাড়তি সদস্য মোতায়েন থাকবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাস্তা খানাখন্দর কারণে খুবই বাজে অবস্থা, যেখানে গাড়ি চলাচল করা খুবই কঠিন হয়ে যায়। আর তাছাড়া আপনার এখানে যে পরিমাণ গাড়ি চলে, 24টা ডিস্ট্রিক্টের গাড়ি এই রাস্তা দিয়ে চলে, তো সেই অনুপাতে রাস্তা আপনার সেরকম নাই। 22 জুন বৃহস্পতিবার ঈদের আগে শেষ কর্মদিবস, সেদিন থেকেই শুরু হবে ঈদ যাত্রা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের 4 দিন বাকি, অথচ এখনো সংস্কার নেই আব্দুল্লাহপুর গাজীপুর মহাসড়ক। খানাখন্দের কারণে যানজট ও যানবাহন বিকল হয়ে অন্তত 4টি জায়গায় ভোগান্তিতে পড়ছে মানুষ। ভারী বৃষ্টি হলে দুর্ভোগ আরো বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গাজীপুরের ভোগড়া এলাকার বাইপাস সড়কের বেহাল দশা, ভেঙেছে রাস্তার এক পাশ, সেই সাথে বৃষ্টির পানি ও জমে থাকা কাদায় 40 ফুটের রাস্তায় এখন ধীর গতিতে চলছে একটি গাড়ি।
একই দশা আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় 23 কিলোমিটার এলাকার চেরাগালি ফায়ার সার্ভিস অফিস বোর্ডবাজার এলাকার বিঘ্ন হচ্ছে যান চলাচল। বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ার আশঙ্কা করছে চালক ও যাত্রীরা। প্রায় সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তা পুরোটা বন্ধ হয়ে থাকে, মানুষ বিভিন্ন ভাবে ভোগান্তির শিকার হইতেছে। ভাঙ্গা তার লাগে মনে করেন আর 15 দিন যাবত এই যানজট। এই সংস্থারে ভাই কোনো কাজ হবে না, এই সংস্থারে বেশি ক্ষতি হবে। রাস্তাঘাটের মনে করেন যে ইট ফিট এলে ভাঙ্গি যায় আরো বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। বড় বড় গর্ত থাকার কারণে গাড়িগুলো হেলে পরে অন্য গাড়ি যেতে পারে না। শেষ মুহূর্তে ইট সিমেন্ট দিয়ে জোড়াতালি দেওয়া হচ্ছে সড়ক। ঈদের আগেই সব ধরনের যান চলাচল উপযোগী হবে বলছে সড়ক বিভাগ। এদিকে গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, বৃষ্টি না হলে ঈদযাত্রা সমস্যা হবে না। খুব বেশি ডিজাস্টার না হলে আমি আশা করি আমরা মানুষকে, জনগণকে, ঘরমুখ জনগণকে স্বস্তি দিতে পারবো, অন্তত যাত্রাটা স্বস্তিদায়ক করতে পারবো, জনদুর্ভোগটা রাস্তা সহনীয় মাত্রায় রাখতে পারবো। এ সময় সংস্কার কাজে গাফিলতির অভিযোগে গাজীপুর ও মানিকগঞ্জের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীদের কারণ দর্শানোর নির্দেশ দেন মন্ত্রী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেপুর থেকে লালপোল পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। সকাল থেকে মহাসড়কে গাড়ি চাপ বেড়ে যাওয়ায় ধীর গতিতে চলছে যানবাহন। ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক জানিয়েছেন, মহিপাল ফ্লাইওভার নির্মাণে কাজ চলায় রাস্তায় যানজট হচ্ছে। ওই এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী গাড়িগুলো চলছে এক লেনে। ঈদের আগে মহাসড়কের এই অংশে যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। তবে পরিস্থিতি উন্নতির জন্য কাজ করছে হাইওয়ে পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের 50টি টিম। রাত 9টায় বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে। নটায় 21 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। রাজধানীর মিরপুরের রূপনগর থানার বোর্ড ক্লাব এলাকা থেকে হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সেহরির পর বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মিজানুর রহমান। এলাকাবাসী বিকেলে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশকে এএসপি মিজানুরের পরিচয় নিশ্চিত করে। মিরপুরের উপপুলিশ কমিশনার মাসুদ আহমেদ জানান, অজ্ঞানবাদীর হামলায় মিজানুরের মৃত্যু হয় বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি ক্রাইম সিন ইউনিট। পুলিশ বলছে, হত্যায় জড়িতদের ধরতে কাজ করছে একাধিক দল। সকালে মানে বাসা থেকে ভেবেছে ডিউটি প্লেসে যাওয়ার উদ্দেশ্যে দেখতে গেলে অজ্ঞানবাদী মনে হচ্ছে। অজ্ঞানবাদী পাল্লায় পড়ে মনে হয় ওই যে হ্যাঁ অজ্ঞানবাদী মারা গেছে। এখন এ আছে কই? মরদেহ আছে কই? মরদেহ ইয়ে করতেছে, মানে স্যাম্পল কালেকশন করতেছে, এরপরে আমরা মর্গে পাঠাই দেবো। খেলাধুলার খবরের জন্য অনুপম আপনার কাছে যাচ্ছি। আপনার প্রধান সংকট আসলে বুঝতে পারিনি, মানে যিনি আলামিন তিনি আলামিন না, যে আলামিন সে মানে আলামিন, মানে যে আলামিনের ছবি বলা হচ্ছে, নাম বলা হচ্ছে, এই আলামিন সেই আলামিন না, কিন্তু যে আলামিন খেলছেন সেই আলামিন নামে বিসিবি বাংলাদেশের জাতীয় দল তো দূরের কথা, ঘরোয়া ক্রিকেটেও এরকম কাউকে খুঁজে পাচ্ছে না। তো কি কত যোগ্যতা সম্পন্ন এটা আসলে এরকম করা সম্ভব? আসলে কেউ দুর্নীতি করে সেখানে গেছেন নাকি আসলে এটা কোনো ধরনের ভুল বোঝাবুঝি, সেটা আমরা ঠিক জানি না। সেটা হয়তো ভবিষ্যতে আরো ইন্টারেস্টিং হয়ে উঠবে, আমরা দেখবো আগামী কাল বা পরশুর মধ্যে হয়তো কিছুটা জানা যাবে। এই খবর জানিয়ে দেবো, আরো কিছু খবর আছে, তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। 9:31 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। নেপালের এক অখ্যাত টি-20 লিগে খেলছে বাংলাদেশ টাইগার্স নামক এক দল, যেই দলে ক্যাপ্টেন হিসেবে বলা হচ্ছে বাংলাদেশের পেসার আলামিন হোসেনের নাম। তবে সেখানে খেলছেন অন্য কেউ, আর আলামিন বলছেন এইসবের কিছুই জানেন না তিনি। বিসিবি কর্তারা বিস্মিত এই খবরে। অস্ট্রেলিয়াতে হাই পারফরমেন্স দলের ক্যাম্পের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। জাতীয় দলের পাইপলাইন ঠিক রাখতে ভিন্ন কন্ডিশনের এই ক্যাম্প কাজে দেবে বলে মনে করছেন তিনি। শুধু অস্ট্রেলিয়ায় নয়, ইংল্যান্ড সহ অন্য বেশ কয়েকটি দেশের সাথে এইচপি দলের সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি। স্তানিস্লাস ওয়াবরিঙ্কা, মিলোস রাউনিকের পর আগন চ্যাম্পিয়নশিপে এবার অঘটনের শিকার শীর্ষ বাছাই অ্যান্ডি মারে। 90তম বাছাই জর্ডান থমসনের কাছে হেরে বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই। তবে অঘটনের তালিকা বড় হতে দেননি মারিন সিলিচ, জন ইসনারকে হারিয়ে নিশ্চিত করেছেন দ্বিতীয় রাউন্ড। তার খবরে এই ছিল আমার কাছে, আরো কিছু জানবো
মহুয়া এবং খালেদের কাছ থেকে। অনুভব, আপনাকে ধন্যবাদ। জঙ্গি অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংককে আরো সতর্ক হওয়ার তাগিদ দিয়েছে জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক মন্ত্রিসভা কমিটি। ব্যাংক ও বিকাশের মাধ্যমে লেনদেন হওয়া অর্থ জঙ্গি কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে কমিটি। নজরদারিতে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও এনজিও। রাজধানীর হলিআটিজানে গত বছরের জুলাইয়ে জঙ্গি হামলার পর দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। গেল এক বছরে বেশ কিছু আস্তানায় চালানো অভিযানে নিহত হয়েছে অনেক জঙ্গি, গ্রেপ্তারও হয়েছে অনেকে। তবে এরপরেও গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জঙ্গিরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার জঙ্গিবাদ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে জঙ্গি দমনের পদক্ষেপ জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। কমিটির সভাপতি বলছেন, দেশে জঙ্গি তৎপরতা কমে এলেও সতর্কতামূলক বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত হয়েছে। সীমান্ত এলাকা, কুরিয়ার সার্ভিস, বেসরকারি স্কুল, কলেজ, কোচিং সেন্টার, এনজিওতে জঙ্গি কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা তার সতর্কতার সাথে দেখা হচ্ছে এবং নজরদারিতে রাখা হয়েছে। কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের অনুকূলে অর্থের অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হলে বা অনুরূপ কোনো হিসাবের খোঁজ পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক গোয়েন্দা বাহিনীকে জানাবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কমিটি। ঈদ সামনে রেখে কিছু নির্দেশনা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। সারা দেশে ঈদের জামাত নিরাপত্তা প্রদান করা হবে। ঈদে ঢাকা শহরে ডিপ্লোম্যাটিক এরিয়া সহ শপিং মল ও বিভিন্ন টার্মিনালে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আমির হোসেন আমু জানান, নিবন্ধনহীন মোটরসাইকেল রাস্তায় চললে বাজেয়াপ্তের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহার করে সেটা পার্মানেন্টলি বাজেয়াপ্ত করা। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানার আগে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর জানিয়ে দিচ্ছি, চলচ্চিত্র অঙ্গনে এক পক্ষের বিরোধিতার মুখেও মুক্তির ছাড়পত্র পেল নবাব ও বস 2 সিনেমা। রাত 9:47 আমরা ফিরলাম। ঈদ যাত্রা নিয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। হৃদয় বলেছেন, শুভ হোক সবার ঈদ যাত্রা, সবাই যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন সেই কামনা রইল। মোস্তফা বলছেন, খানাখন্দে ভরা বেহাল রাস্তায় ঈদ যাত্রা খুব কষ্টের হচ্ছে। নিয়াজ বলছেন, সবার ঈদ যাত্রা শান্তিময় হোক এই কামনা করে। রনি বলছেন, মোটরযান দেখলেই পুলিশ ঈদের চাঁদা হাতিয়ে নিচ্ছে। পুলিশ থাকবে ঈদের যাওয়ার জুবায়ের বলছেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে। কামাল বলছেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার নজর দেবে বলে আশা করি। শাকিল বলছেন, ঈদের আগেও পরে কয়েকদিন ভারী যানবাহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ করা দরকার। আরিয়া বলছেন, যানজট নিরসন ও মানুষের যাত্রাপথ স্বস্তিদায়ক করতে সব পদক্ষেপ গ্রহণ করা উচিত। খায়রুল বলছেন, জনদুর্ভোগ সহনীয় রাখতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। সোহানা বলছেন, সরকারের কাছে অনুরোধ, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তো মনে হয়। ওবায়দুল কাদের গতকাল আহ্বান জানিয়েছেন। সব ধরনের ব্যবস্থার মধ্যে যদি আপনি মানে ওটি কি প্রধান ব্যবস্থা ধরেন যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের লোকজন যাত্রাপথে থাকবেন এবং তারা যানজট এড়াতে সাহায্য করবেন। এবং মোটরযান দেখলেই পুলিশ ঈদের চাঁদা হাতিয়ে নিচ্ছে, এই ধরনের অভিযোগে নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবেন। মোটরযান দেখলেই। তবে এই অভিযোগটা আগে আরো অনেক বেশি পাওয়া যেত, ইদানিং একটু কম শোনা যায়। আমি জানি না মিডিয়াতে কম আসে কিনা। আমারও মনে হয় যে আগে এই অভিযোগটা ছিল, বা কম বেশির কথা জানি না, মানে এই অভিযোগটা ছিল, আছে, না থাকলে খুশি হই, কিন্তু মনে থাকবেই আর কি। যাই হোক, দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা অনেক ধরনের মতামত দিয়েছেন আমাদেরকে। চলচ্চিত্র ঐক্যজোটের বিরোধিতার মুখেও সেন্সর ছাড়পত্র পেয়েছে যৌথ প্রযোজনা ছবি নবাব ও বস 2। বিষয়টি নিশ্চিত করেছেন ছবি দুটির বাংলাদেশের প্রযোজক ও সেন্সর বোর্ডের একজন সদস্য। যৌথ প্রযোজনা রিভিউ কমিটি অনাপত্তি দেওয়ার পর ছবি দুটি সেন্সর বোর্ডে জমা পড়েছিল। আজ দুপুরে নবাব এবং বস 2 দেখেন সেন্সর বোর্ডের সদস্যরা। এরপর রাতে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত জানা যায়। এর আগে ছবি দুটির সেন্সর বন্ধে দুপুরে বোর্ডের সামনে অবস্থান নেয় চলচ্চিত্র ঐক্যজোট। এ সময় হেনস্থার শিকার হন সেন্সর বোর্ডের সদস্য মধুমিতা হলের মালিক ইফতেখার আহমেদ নওশাদ। অন্যদিকে ছাড়পত্র দেওয়ার দাবি জানিয়ে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন চলচ্চিত্র প্রদর্শক, পরিবেশক ও জাজ মাল্টিমিডিয়ার কর্মীরা। এই আপনার টিম গৌতম বাবু, এরা ধরবে সন্ত্রাসবাদী। একজন বল ভয় পাবে, 100 থেকে 1000, 1000 থেকে লাখ। এই শহরটাকে হাতের তালুর মতো চিনি। এই শহরে 12টা বছর কেটেছে আমার।
ঐতিহ্যবাহী খাবার তৈরির নামে সাইপ্রাসে নিধন করা হচ্ছে প্রায় 150 প্রজাতির পাখি। ব্রিটিশ গবেষণা সংস্থার হিসেবে গত বছর 23 লাখেরও বেশি পাখি হত্যা করেছে চোরাকারবারিরা। এমন অবস্থায় পাখির জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন একদল স্বেচ্ছাসেবী। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। আজকের রাত 9টায় বাংলাদেশ শেষ করব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগা দিবসের কিছু ছবি দেখে। তবে তার আগে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। রাত 9টায় বাংলাদেশ।